আপনাদের সঙ্গে আমি অনির্বাণের অগ্নিবাণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল সংখ্যালঘু ভোট নিয়ে কি একটু হলেও টেনশনে? প্রশ্নটা উঠছে, তার কারণ গত কদিন ধরে যেভাবে রাজ্য রাজনীতি এগোচ্ছে তার ভিত্তিতে এই প্রশ্নটা উঠে আসছে স্বাভাবিকভাবে। একদিকে বিভিন্ন জায়গাতে ভোটের দিন, ভোটের আগে, ভোটের পরে যে জেলায় ভোট আছে সেখানে, যেখানে ভোট নেই সেখানেও আইএসএফ কর্মীদের ধরে ধরে বেছে বেছে মার। আর অন্যদিকে মিম আসাদুদ্দিন ওয়াইসি সংগঠন এই রাজ্যে সভা করতে গেলেই কোনো অনুমতি দেওয়া হচ্ছে না। মুর্শিদাবাদ হোক, মালদা হোক, কলকাতা হোক, কলকাতার ধারে কাছে অন্য কোনো জেলা হোক, আসাদুদ্দিন ওয়াইসি এবং মিম এই নাম দুটো শুনলেই যেন রাজ্যের পুলিশ প্রশাসনের কোথাও একটা লাল বাতি জ্বলে যাচ্ছে। অর্থাৎ সভাতে না, না এবং না। কেন এই না? কোথাও কি সংখ্যালঘু ভোট নিয়ে আসলে টেনশন আছে তৃণমূল? সংখ্যালঘু ভোটের এই জটিল হিসেব নিকেশ নিয়েই আজ আমাদের অগ্নিবাণের ডিবেট। আর তার শুরুতেই আমাদের বিশেষ প্রতিবেদন, লঘু ভোটের গুরুভার। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু ইফতারে তার লাথি খাওয়া উচিত। ভোট বৈতরণী পার হতে তৃণমূলের ভরসা সংখ্যালঘু ভোট ব্যাংক। 21-এর মহরণে তা কি আদৌ সুরক্ষিত? একদিকে আব্বাস সিদ্দিকীর আইএসএফ, অন্যদিকে হায়দ্রাবাদের মুসলিম নেতা আসাদুদ্দিন ওয়াইসি। এই জোড়া থাবায় সেই ভোট ব্যাংক ধরে রাখা কার্যত চ্যালেঞ্জ মমতার কাছে। ভোট প্রচারের মঞ্চে দুই নেতার বিরুদ্ধেই তাই রণংদেহী মমতা। হায়দ্রাবাদ থেকে বিজেপির এক বন্ধু এসছে আর ফুরফুরা শরীফের একটা চ্যাংড়াকে নিয়ে ওদের একটা ভোট দেবেন না। ওদের একটা ভোট মানে বিজেপিকে দেওয়া। মমতার বিরুদ্ধে পাল্টা সরব আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকীও। আপনি শুধু বলছেন মুসলিম 30% ভাগ হবেন না, অতএব মুসলিম এক হও। কোন একটা জায়গায় এর ইশারায় হিন্দুকে এটা বলা হচ্ছে না যে তোমরাও এক হয়ে যাও, হয়ে গিয়ে বিজেপি করো, এমন কিছু ইশারা দেওয়া হচ্ছে না তো? অতএব এই বিভাজনের রাজনীতি তো মমতা ব্যানার্জি করেছে। এক দশকে তৃণমূল জমানায় মমতা সরকারের বিরুদ্ধে বারবার সংখ্যালঘু তোষণের অভিযোগ উঠেছে। যদিও সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন নিয়ে মমতার সরকারকে কাঠগড়ায় তুলেছে মুসলিম সংগঠনগুলি। তৃণমূল জমানায় এ রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন নিয়ে বারবার সরব হয়েছেন মিম নেতা আসাদুদ্দিন ওয়াইসি। बंगाल के मुसलमानों का सोशल, एजुकेशनल, इकोनॉमिक जो ह्यूमन इंडिकेटर्स हैं वो ख़राब क्यों हैं? और हम बंगाल के मुख्यमंत्री से ह्यूमिलिटी के साथ अपील कर रहा हूं कि आप ये सब छोड़ दीजिए। दुआ के लिए हाथ उठाना, इफ्तार की दावत करना, मुसलमान इसका मोहताज नहीं है। आप ज़मीन के ऊपर एम्पावरमेंट की काम करिए। সংখ্যালঘু ভোট ব্যাংক ধরে রাখতে সরাসরি তাদের ঐক্যবদ্ধ হয়ে তৃণমূলকে ভোট দিতে বলেছেন মমতা। এ নিয়ে তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ শানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। अभी हाल ही में आपने कहा कि सभी मुसलमान एक हो जाओ, वोट बंटने मत दो। दीदी, आप ये कह रही है, इसका मतलब है कि आपको यकीन हो गया है कि मुस्लिम वोट बैंक की आपकी जो ताकत आप मानती थी, वो मुस्लिम वोट बैंक भी आपके हाथ से निकल गया है। সংখ্যালঘু ভোট ভাগাভাগির আশঙ্কা রয়েছে। 21-এর বিধানসভায় তৃণমূলের হার জিতে যা বড় ফ্যাক্টর হতে পারে। ভোট যত এগোচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক সংঘর্ষ। দিকে দিকে আক্রান্ত হচ্ছেন আইএসএফ কর্মী, এমনকি প্রার্থীরাও। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে। রাজ্যে ভোট প্রচারে অনুমতি মিলছে না মিমের। রাজনৈতিক মহলের মত, সংখ্যালঘু ভোট ব্যাংক হাতছাড়া হওয়ার আশঙ্কায় ভুগছে শাসক শিবির। রিপাবলিক বাংলা। আর এ নিয়ে আজ অগ্নিবাণে একের পর এক প্রশ্নবাণ ছুড়ব। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, তার দল এবং আইএসএফ এবং মিমের সঙ্গে তাদের সম্পর্কের সমীকরণ কেন ক্রমশ দিনের পর দিন জটিল থেকে জটিলতর হচ্ছে? কোথায় ভয় আইএসএফকে, কোথায় ভয় মিমকে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের? আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তার সঙ্গে একে একে আপনাদের পরিচয় করে দিন। রাজলক্ষ্মী বসু রয়েছেন বিজেপির তরফ থেকে, দেবাশিস চৌধুরী রয়েছেন আরএসএস প্রচারক হিসেবে, আমার সঙ্গে রয়েছেন তহা সিদ্দিকী, ফুরফুরা শরীফের পীরজাদা, আমার সঙ্গে রয়েছেন রাজু ঘোষ তৃণমূল নেতা, আমার সঙ্গে রয়েছেন কাজী মাসুম আক্তার পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষক। সবাইকে স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলা স্টুডিও। এবার আমার অতিথিদের জন্য আজকের যে প্রশ্নবাণ সাজিয়ে রেখেছি, যে অগ্নিবাণ সাজিয়ে রেখেছি, একে একে নেব সেই অগ্নিবাণ। আমার প্রথম অগ্নিবাণ,
অগ্নিবাণ 1, আইএসএফ টিএমসি এত সংঘর্ষ কেন কেন বাড়ছে রোজ এই সংঘর্ষ? অগ্নিবাণ 2, মিমকে নিয়ে কেন এত ভয় টিএমসি? অগ্নিবাণ 3, বারবার সভা আটকানো এ রাজ্যে বিজেপি বেড়েছে কমেনি, মিমও কি তাহলে বাড়বে? অগ্নিবাণ 4, সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন হয়েছে কি? সংখ্যালঘুদের তোষণ হয়েছে বলে এই রাজ্যের বিরোধীরা অভিযোগ তোলেন, বিশেষ করে বিজেপি, কিন্তু প্রকৃত উন্নয়ন সেটা কি সত্যি হয়েছে? অগ্নিবাণ 5, সংখ্যালঘু ভোট নিয়ে কি টেনশনে তৃণমূল? আইএসএফ এবং মিম সম্পর্কে কেন এত ঘন ঘন প্রতিক্রিয়া, কেন মারধর, কেন বারবার সংঘর্ষে জড়িয়ে পড়ছে তৃণমূল? এর বাইরে অবশ্যই ব্রহ্মাস্ত্র তো রয়েছে, সময় মতো আসবো সেই ব্রহ্মাস্ত্র, কিন্তু একেবারে শুরুতে আমি চলে যাব পীরজাদা তোহা সিদ্দিকীর কাছে। ফুরফুরা শরীফ থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। তোহা সিদ্দিকী, আপনার কাছে আমার প্রশ্ন, পীরজাদা হিসেবে ভারতবর্ষের সবচেয়ে বড় মানে বৃহত্তম দুটির মধ্যে একটি, অর্থাৎ দ্বিতীয় ফুরফুরা শরীফ হিসেবে, অর্থাৎ এমন একটি জায়গা হিসেবে, সেখানকার পীরজাদা হিসেবে আপনার কি মনে হয়? আমার যে অগ্নিবাণগুলোর কথা আমি বলছিলাম, আমি তৃণমূল প্রসঙ্গে আপনার কাছে জিজ্ঞাসা করবো না, কিন্তু এ রাজ্যের সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলমানদের প্রকৃত উন্নয়ন সম্পর্কে জিজ্ঞাসা করব। কতটা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এ রাজ্যে ক্ষমতায় আসার পর? আপনাকেও তো মাঝে মাঝে দেখেছি নানা বিষয়ে কিছুটা অসহিষ্ণু হয়ে পড়েছেন উন্নয়নের ক্ষেত্রে। যতটা প্রাপ্য ছিল, যতটা প্রয়োজন ছিল, ততটা এই রাজ্যের সংখ্যালঘুরা পাননি বলেছেন আপনি। এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে? আমি সর্বপ্রথমে আপনাদের স্বাগত মানে মুবারকবাদ জানাচ্ছি এই সুন্দর অনুষ্ঠানকে মানুষের কাছে পৌঁছাবার জন্য। আমি যতটা জানি একটা ধর্মগুরু হয়ে সত্য কথাটা বলার চেষ্টা করব এবং কাউকে আঘাত দিয়ে কথা বলতে রাজি নই। ভারত স্বাধীন হবার পর থেকে সংখ্যালঘু মুসলিমরা সব দিক দিয়ে পিছিয়ে আছে যেমন বলা হয়, আমি মনে করছি পিছিয়ে আছে নয়, পিছিয়ে রাখা হয়েছে। 34 বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিলেন, 34 বছরে বামফ্রন্ট সরকার ক্ষমতা থাকা অবস্থায় সংখ্যালঘু মুসলিমদের শুধু বলবো না, বাংলার মানুষকে পিছিয়ে রেখেছে। যেহেতু সংখ্যালঘুদের কথা বললেন, তো সংখ্যালঘুদের কথা বলতেই হয়। সংখ্যালঘুদের জর্জরিত করেছে, পিছিয়ে রেখেছিল। ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ, এই ফুরফুরা শরীফে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ এখানে যাতায়াত করে এবং শ্রদ্ধা করে। এখানে বিশেষ 3টে দিন ধর্মীয় অনুষ্ঠান হয়, বাংলা ফাল্গুন মাসের 21, 22, 23। 3 দিনে কিছু কম বেশি 30 লক্ষ মানুষ এই ফুরফুরা শরীফে যাতায়াত করে। আমি মালিকের নামে শপথ করে বলতে পারি, এই 30 লক্ষ মানুষের জন্য বামফ্রন্ট সরকার একটা আলো জ্বালায়নি, আর মমতা বন্দ্যোপাধ্যায় জল ও পানির তৃণমূল সরকার। এই সরকার ক্ষমতায় আসার, এই সরকার 10 বছরে ক্ষমতায় আসার পরে যদি আমি 70 না বলি, আমার চেয়ে বড় বেঈমান কেউ হবে না। এই সরকার ক্ষমতায় আসার পরে এখানে পানি, জল, আলো, টয়লেটের ব্যবস্থা, রাস্তাঘাটের ব্যবস্থা অনেক করেছে এবং আমাদের যতটা দরকার না হলো ততটা করেছে বলে আমি মনে করি। তীর্থক্ষেত্র হিসেবে ফুরফুরা শরীফের উন্নয়ন হয়েছে, কিন্তু রাজ্যের সংখ্যালঘু মানুষের জনগোষ্ঠীর উন্নয়ন হয়েছে। আমি এইটি বলতে চাইছি, এই বাংলায় যারা এই সরকারের বিরোধী, তারা বিরোধী হিসাবে কথা বলতে হয় বলবে, কিন্তু বুকে হাত দিয়ে প্রত্যেকটা বিরোধী দলকে বলবেন, জিজ্ঞাসা করুন এই সরকার
কিছু না কিছু উন্নয়ন করেছে। এমন একটা বাংলার মানুষকে বাড়িতে উন্নয়ন করে না, যে কোনো দিক দিয়ে উন্নয়ন করেছে বলে আমি মনে করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, আচ্ছা আপনার কাছে আমার প্রশ্ন, এখন নতুন করে উন্নয়ন চাইছে তহা সিদ্দিকী, আপনার কাছে আমার প্রশ্ন, এতটাই যদি উন্নয়ন হয়ে থাকে, আমি আমি আপনি রাজনীতির মানুষ নন, তবু আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার কি মনে হয় যদি এতটাই উন্নয়ন হয়ে থাকে, তাহলে এই যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এই যে আব্বাস সিদ্দিকীর দল বা এই আসাদুদ্দিন ওয়েসির AIMIM, এদেরকে নিয়ে এত চিন্তা করছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়? উন্নয়নের কারণে তো রাজ্যের সংখ্যালঘু মানুষরা স্বাভাবিক নিয়মেই তার পাশে থাকবেন। না না, আমি আপনাকে সত্য কথাটা বলি, আসাউদ্দিন ওয়াইসি সাহেবের আমি একজন ফ্যান ছিলাম। উনি এমন সুন্দর প্রতিবাদ করেন, মানুষের জন্য কথা বলেন। তারপরে বিহারের ভোটটা হওয়ার পরে দেখলাম আসাউদ্দিন ওয়াইসি কোনো একটা দলের দালালি করছে। কোন দলে? এটা বাংলার মানুষ নেই, সারা ভারতবর্ষের মানুষ জেনে গেছে। আর কমরেড আব্বাস সিদ্দিকী আমার মনে হয় আসাউদ্দিন যে দলের হয়ে তামাক খেয়েছে সেই দলের তামাক খেয়েছে। বেশ, কোন দল, কোন দল একটু নাম করবেন? সিদ্দিকীর সঙ্গে যে লোকগুলো ঘুরছে, যে এক মিনিট প্লিজ এক মিনিট, যে লোকগুলো ঘুরছে ওরা আদৌ গভর্নমেন্ট আব্বাস সিদ্দিকী নয়, ওরা হচ্ছে CPM এর লোক, কংগ্রেসের লোক ঘুরছে। বেশ, আপনি কোন দলের কথা বলছেন? কার হাতে তামাক খেয়েছেন, আব্বাস সিদ্দিকী বা আসাদুদ্দিন ওয়েসি? কেন্দ্রীয় সরকার বিজেপির বেশ বেশ, নামটা স্পষ্ট হলো, নামটা স্পষ্ট হলো। আমি আসবো তহা সিদ্দিকী, আপনার কাছে আবারও আসবো। আমি সরাসরি যারা বিজেপি প্রতিনিধিত্ব করছেন তাদের কাছে আসি। রাজলক্ষ্মী বসু, কেন্দ্রীয় সরকার এবং আরো বিশেষ করে নির্দিষ্টভাবে কেন্দ্রীয় সরকারের পরিচালক দল বিজেপির কথা বলছেন, পীরজাদা তহা সিদ্দিকী, আপনারা আসাদুদ্দিন ওয়েসি, আব্বাস সিদ্দিকী এদেরকে উৎসাহ দেন? আমরা তো যতটুকু জানি যে আপনারা হিন্দুত্ব নিয়ে, হিন্দুত্বের স্বার্থ রক্ষা নিয়ে কথা বলেন, আপনারা কি আসাদুদ্দিন ওয়েসি বা আব্বাসউদ্দিন সিদ্দিকীদের নিয়েও আপনারা একই রকম ভাবে ইন্টারেস্টেড? সকলকে নমস্কার জানাচ্ছি। আপনি যে কথাটা বললেন হিন্দুত্বের স্বার্থ রক্ষা, না, আমরা মানুষের স্বার্থ রক্ষা নিয়ে কথা বলি, এবং কথা বলি বলেই আমাদের সময়তেই ট্রিপল তালাকটা রদ করলাম সমস্ত রকম রাজনীতির ঊর্ধ্বে গিয়ে, এবং ইসরাত জাহান যিনি 3 তালাক মামলার অন্যতম আবেদনকারী, তাকে আমরা ভাইফোঁটার দিনকে আমাদের পার্টি অফিসে দেখতে পেয়েছিলাম অত্যন্ত আনন্দের সাথে, ভালোবাসার সাথে, অত্যন্ত যত্ন এবং প্রেমের সাথে। এবার খালি কটা বিষয় খালি আপনাকে মনে করাই, কতগুলি খালি কেন্দ্রের নাম বলি পরপর: মুজাফফরনগর, শামলি, সাহারানপুর, বেরেলি, বীজনগর, সারথানা, খলিলাবাদ, টান্ডা, এরকম অনেকগুলি কেন্দ্রের কথা বললাম। 2014 এবং 2019-এ এখানে কিন্তু কোনো মিম ফ্যাক্টর ছিল না, ইনফ্যাক্ট মিম প্রতিদ্বন্দ্বিতাই করেনি। এগুলি প্রত্যেকটি সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, সেখানে কিন্তু বিপুল ভোটে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ এখান থেকে এটাই প্রমাণিত হয় যে কোনো বি টিম, সি টিম, জেড টিম, ওয়াই টিম, কাউকে বিজেপির দরকার লাগে না, মানুষের সমর্থন পেয়ে ভারতীয় জনতা পার্টি থাকতে পারে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রের কথা বলি, শামশেরগঞ্জ। ওই শামশেরগঞ্জে বিজেপির সঙ্গীত সোমকে নিয়ে কম কিন্তু রিউমার তৈরি হয়নি, কম কিন্তু মন্দ খবর যাকে বলে মন্দ খবর প্রচারিত হয়নি যে তিনি ওখানে কমিউনাল টেনশন তৈরি করছেন এবং অনেক বিষয়। তারপর দেখা গেল 2014-তে ওই একটি সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল শামশেরগঞ্জ, সেখান থেকে কিন্তু সঙ্গীত সোম বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। ভয়টা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলতে পারেন অত্যন্ত অপমানজনক কথা মুসলমানদেরকে নিয়ে। উনি বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাঠিও খেতে আমি রাজি। একদম একদম, রাজলক্ষ্মী আপনার পয়েন্টটা নিয়ে আমি আসবো। রাজবাবু আমি আসবো। ধর্মের নামে রাজনীতি করে না রাজবাবু আমি আসবো। মমতা ব্যানার্জি ধর্মের নামে রাজনীতি করে না, যেটা আপনারা করেন। রাজবাবু আমি আসবো, আমি একটু মমতা ব্যানার্জি হিন্দু মুসলমান সবার জন্য বলে। আমি আসবো। মমতা ব্যানার্জি শুধু পার্টিকুলার রামের নামে রাজনীতি করে না। রাজবাবু আমি আসবো, আমি একটু তহা সিদ্দিকীর কাছে যাই। পীরজাদা, আপনার কাছে আমার প্রশ্ন, যে গরু দুধ, আমরা শুরুই করেছিলাম যে আমাদের প্রতিবেদনটা দিয়ে, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া চলে। কোন একটা নির্দিষ্ট সম্প্রদায়কে গরু বা তার কাছ থেকে দুধ পাওয়া যায় বা তার লাথি খাওয়া যায়, এমন কথা বলা যায়? দেখেন, একটা কথা বলি, এইটা একটা কথার কথা, এটা মানে প্রত্যেকটা মানুষ, আমারও মা একদিন বলেছে, আমারও বাবা বলে, এটা প্রত্যেকটা মানুষ বলে থাকে। ব্যাপারটা আমি আপনাকে বলছি, আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা বলি।
যখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল তখনও তার বিরুদ্ধে কথা বলেছি। বামফ্রন্ট সরকার যখন ক্ষমতা থেকে বিচ্ছিত হলো, চলে গেল, এই সরকার আসার পরে কিছু অন্যায় যখন চোখে পড়লো, এই সরকারের আমি বিরোধী করেছি। যে গরু দুধ খায় সেই গরু লাথি খেতে হয়, এটা একটা কথার কথা আমি মনে করি। বেশ, আমি আপনার কাছে আসবো। এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুতর খবরে চোখ রাখবো। আমি আপনার কাছে আসবো, এই আলোচনাতেও ফিরত আসবো। এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুতর খবর আমার দর্শকদের জন্য জানানো আছে। কোচবিহারের শীতলকুচিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয় হামলা। কোচবিহারের শীতলকুচিতে দিলীপ ঘোষের কনভয় হামলা। এই মুহূর্তে সে খবরে চোখ রাখছি। রিপাবলিক বাংলায় এই মুহূর্তে যে খবরে চোখ রাখছি আমরা, কোচবিহারের শীতলকুচিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে হামলা, সাংবাদিকদের গাড়িতেও চালানো হয়েছে হামলা। রণক্ষেত্র হয়ে উঠেছে গোটা এলাকা। গত রাত থেকেই উত্তপ্ত কোচবিহার, সার্বিকভাবে গত কদিন ধরে উত্তপ্ত কোচবিহারে বিজেপির এক কর্মীকে আজকে খুন করা হয়েছে। খুন করার পর এখনো পর্যন্ত তার খুনিরা অধরা। এরই মধ্যে কোচবিহারে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির মহিলাদের কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার ডাক দিয়েছেন ভোটের দিন। একদল ঘেরাও করবেন, আরেক দল ভোট দেবেন, এমন নিদানের পর আজ কোচবিহারে এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, শীতলকুচিতে দিলীপ ঘোষ বিজেপি রাজ্য সভাপতি, তার গাড়িতে হামলা চালানো হয়েছে, সাংবাদিকদের গাড়িতেও হামলা চলেছে। রণক্ষেত্র হয়ে উঠেছে গোটা এলাকা। এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দিলীপবাবু, কি অবস্থা, কোথায় আছেন, কেমন আছেন? আমার গায়ে চোট লেগেছে, ইঁটের আঘাত। আমি আপনাকে ভিডিও পাঠাচ্ছি। আমার সামনে যে গ্লাস, আমার ফেসবুক থেকে পোস্ট এবং লাইভ হয়েছে, এটা আমরা জাস্ট প্রায় মিনিট 20 আগে শীতলকুচিতে আমাদের যেখানে সভা ছিল, সভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জি সভা থেকে যারা ফিরছিল তারা ওখানে লোককে গালাগালি দিয়ে উত্তেজনা তৈরি করে, ঝামেলা করার চেষ্টা করে। পুলিশের সামনে পুলিশ নিষ্ক্রিয় ছিল। আমরা আমাদের লোকদের ঘর পাঠাচ্ছিলাম। সেই সময় চারদিক থেকে একেবারে বোম নিয়ে, বন্দুক নিয়ে, লাঠি বাঁশ নিয়ে আক্রমণ শুরু করে এবং রীতিমতো আমার গাড়ির ভিতরে বোম পড়েছে। আমার সামনের গ্লাস বাঁদিকে একদম পুরো ভেঙে গেছে। আসলা ইট ঢুকে আমার গায়ে লেগেছে জোরে। একাধিক গাড়ি ভাঙা হয়েছে, রেস্কেও ছাড়া হয়নি। এবং এই পরিস্থিতির মধ্যে আমরা ওখান থেকে ব্যাক করছি কুচবিহারের দিকে। ভয়ঙ্কর পরিস্থিতি। আপনি কোথায় চোট পেয়েছেন দিলীপ বাবু? আমার বাঁ দিকের হাতে লেগেছে, পুরো গ্লাস ভেঙে ইট ঢুকে গেছে ভেতরে। আর সেই অবস্থায় আমরা ফিরছি, একাধিক গাড়িকে ভাঙা হয়েছে বড় বাঁশ দিয়ে। বম, রীতিমতো বম চার্জ করতে করতে অ্যাটাক করা হচ্ছিল। পুলিশ থাকা অবস্থায়, পুলিশের কোনো রোল ছিল না। পুলিশ ইচ্ছা করে আমাদেরকে বলছিল আপনারা একটু অপেক্ষা করুন, ঠিক করবো। পুলিশ আমাদের আটকেই রেখেছিল। সিকিউরিটিকে, ডাইরেক্টর সিকিউরিটিকে আমার সভা চলাকালীন যে উত্তেজনা দেখা দিয়েছিল, সেই সময় আমার পিএসও বারবার ফোন করা সত্ত্বেও কোনো রেসপন্স নেই, কোনো ব্যবস্থা করেনি। বরঞ্চ পুলিশ আমাদের বলছিল আপনারা অপেক্ষা করুন, ঠিক করবো। আর তারপরে আমাদের উপরে চারদিক থেকে আক্রমণ হয়। দিলীপ বাবু, এই মুহূর্তে আমাদের চ্যানেলে আপনার গাড়ির যে অবস্থা আমরা সেটা দেখতে পাচ্ছি, আমরা লাইভ দেখতে পাচ্ছি রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ। এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক কিভাবে হামলা চালানো হয়েছে, একেবারে গাড়ির সামনের যে কাজ সেটা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইট মারার ফলে, এবং দিলীপ ঘোষ বিজেপি রাজ্য সভাপতি তিনি নিজেও আহত হয়েছেন। আমি কথা বলবো দিলীপবাবুর সঙ্গে আরও একবার। দিলীপবাবু, জানতে চাইবো আপনার কাছ থেকে, আপনি বলছিলেন যে পুলিশের ভূমিকা একেবারে নিষ্ক্রিয় ছিল, যদি আরেকটু বিস্তারিতভাবে আমাদেরকে বলেন শেষ পর্যন্ত কিভাবে উদ্ধার পেলেন আপনারা? পুলিশ আমাদের বললো আপনারা অপেক্ষা করুন। আমরা ডাইরেক্টর সিকিউরিটিকে বারবার ফোন করা সত্ত্বেও কোনো রেসপন্স নেই, কোনো ব্যবস্থা নেই। বরঞ্চ পুলিশ ওখান থেকে চলে যাচ্ছে। আমরা যখন বাধ্য হয়ে বেরিয়ে আসি, পুলিশ রীতিমতো পালাচ্ছিল আমাদের ওখানে ছেড়ে দিয়ে। আমাদেরকে ইনফরমেশনও দেয়নি যে ওখান থেকে গাড়ি করে মমতা ব্যানার্জির মিটিং থেকে লোকগুলো ফিরছিল, তারা আর সেখান থেকে উত্তেজনা ছড়ায়। মমতা ব্যানার্জির যে ভাষণ ছিল আজকে, সেখান থেকে ইচ্ছা করে উনি উত্তেজনা ছড়িয়েছেন। সেন্ট্রাল ফোর্সকে আটকে রাখার, আক্রমণ করার কথা বলেছেন এবং বুথে বসার লোক না পেলে মাদ্রাসা টিচারদের, স্টুডেন্টদের বসানোর কথা বলেছেন। এক প্রকার সাম্প্রদায়িক রাজনীতি, টেররিস্টদের দিয়ে রাজনীতি করার চেষ্টা করেছেন এবং রীতিমতো লোককে প্রভাব করে আক্রমণ করতে চেষ্টা করেছেন। 8 ঘন্টার মধ্যে তার ফল আমরা পেয়ে গেছি। দিলীপবাবু, আমরা দেখেছি আজকে আপনি আমাদেরকেও বলেছেন, সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, এবং আপনাদের তরফ থেকে বারবার বিজেপির তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে যাওয়া হয়েছে, আমরা প্রতিক্রিয়া পেয়েছি আপনার। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাষণের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করা, কোথাও কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাষণের পরিপ্রেক্ষিতে আমার এত বড় একটা গুরুতর ঘটনা ঘটে গেল কিছুক্ষণের মধ্যে? শুনুন, মমতা ব্যানার্জি একবারে প্ল্যান করে করছেন। উনি হারচান বুঝতে পেরেছেন, পশ্চিমবাংলায় হত্যা, খুন, দাঙ্গার পরিস্থিতি তৈরি করছেন।
বারবার উত্তেজনা ছড়াচ্ছেন এবং ঘন্টাখানেকের মধ্যেই তার পরিণাম আমাকে ভুগতে হলো। অনেকবার আমার উপরে অ্যাটাক করার চেষ্টা হয়েছে, কিন্তু শারীরিকভাবে এত ক্ষতি হয়নি আমার কখনো। আজ তো পুরো নতুন গাড়ির কাঁচ ভেঙে ভেতরে ইট লেগেছে আমার গায়ে, পুরো গায়ে গাড়ির মধ্যে কাঁচের গুঁড়ো ভর্তি। আমরা যেভাবে ওখান থেকে বেরিয়ে এসেছি গাড়িগুলোর ক্ষতি হয়েছে। তো এই পরিস্থিতি মমতা ব্যানার্জি ইচ্ছা করে তৈরি করছেন। উনি বুঝতে পেরেছেন ওনার জেতার চান্স নেই, তার আগে যা করার করে দিয়ে যাবেন, বাংলাকে শেষ করে দিয়ে যাবেন। দিলীপবাবু, এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। আমার প্রশ্ন আপনার কাছে, রাজ্য পুলিশের ভূমিকায় নিশ্চিতভাবে নির্বাচন কমিশনও সম্পূর্ণ সন্তুষ্ট হতে পারেনি বলে এই বিপুল পরিমাণে বাহিনীকে আনা হয়েছে। আজকে আপনারা যখন হামলা চলছে তখন কেন্দ্রীয় বাহিনীর কোথাও কোনো উপস্থিতি চোখে পড়েছিল? তাদের ডিপ্লয় করা হয়েছিল? না, কেন্দ্রীয় বাহিনীর তো আর সভা সঞ্চালন করার কথা নয়। লোকাল পুলিশ, আর্ম পুলিশ এরাই করেন। কেন্দ্রীয় বাহিনী তো বুথ পাহারা দেবে, তারা না। এখানে আমার সঙ্গে যে কেন্দ্রীয় বাহিনী ছিল তারা আমার সুরক্ষা দিয়েছেন। আপনার সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনী অবশ্যই সুরক্ষা দেবেন আপনাকে নিশ্চিতভাবে, কিন্তু এলাকাতে আগাম কেন্দ্রীয় বাহিনীর কোনো রকমের কোনো রুট মার্চ বা ডমিনেশন কোনো কিছুই চোখে পড়েনি আপনার ওই এলাকাতে, যেহেতু উত্তেজনা প্রবণ এলাকা? পড়েনি, শীতলকুচির মতো উত্তেজনা প্রবণ একবার রেড জোন বলা যায়, সেখানে আমার কোথায় চোখে পড়লো না সেন্ট্রাল ফোর্স কোথায়। এখানে সেন্ট্রাল ফোর্স না এলে লোক বাড়ি থেকে বেরোবে না, ভোট দেবে না, এই পরিস্থিতি। আর তারপরে আজকে যে ধরনের বন্দুক নিয়ে আক্রমণ করলো প্রকাশ মাঠে রাস্তার উপরে, এতে কেবল মানুষের মনে ভয় তৈরি করা, ভোটটাকে লুট করার চেষ্টা করা। দিলীপবাবু, আপনার কাছে আমার প্রশ্ন, দিলীপবাবু একটু মন দিয়ে শুনবেন। আমি আপনার এই পরিস্থিতির মধ্যে প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি সার্বিকভাবে সকলের জন্য। যে পরিস্থিতির সম্মুখীন আপনি হলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীকে যেভাবে ঘেরাও করতে বলছেন, তার পরিপ্রেক্ষিতে আপনার কাছে আমার প্রশ্ন দিলীপবাবু, যে এরপর কি মনে হয় আপনার এই নির্দিষ্ট অঞ্চলগুলো বেছে বেছে, উত্তেজনাপ্রবণ এলাকাগুলো বেছে বেছে সম্পূর্ণভাবে কেন্দ্রীয় বাহিনীর হাতে তার নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া উচিত? মানে নির্বাচনের দিন ভোট এনশিওর করা যাবে না? না, এই পরিস্থিতি থাকলে কিন্তু ভোট হওয়া সম্ভব নয়, আর লোক ভোট দিয়ে বেরোবে না, এটাই ওনারা চাইছেন। লোকসভার সময় লোক চুপচাপ ভোট দিয়ে পরিবর্তন করে দিচ্ছে, এবার যদি ভোট না হয় তার সর্বরকম চেষ্টা হচ্ছে। মমতা ব্যানার্জি নিজে এটাকে উস্কাচ্ছেন, পরিস্থিতিকে উত্তেজিত করছেন। আমার মনে হয় ওনারা বুঝতে পেরেছেন ওনাদের শেষ এসে গেছেন ওনারা, সেই জন্য বাংলাকে শেষ করে দিয়ে যাবেন যাওয়ার আগে। দিলীপবাবু, আমার সহকর্মী মীনাক্ষী রয়েছে নিউজ রুম থেকে, আপনার সঙ্গে মীনাক্ষীও কথা বলতে চাই। মীনাক্ষী, তোমার প্রশ্ন। দিলীপবাবু, একটা প্রশ্ন। দিলীপবাবু, আজকে কোচবিহারে মুখ্যমন্ত্রী বললেন যে সিআরপিএফ কে ঘেরাও করে রাখো, বিভিন্ন নির্বাচনী সভা থেকে তিনি বলছেন হাতা খুন্তি নিয়ে বেরিয়ে যান। এইগুলো কি হিংসায় প্ররোচনা দেওয়া? এবং তার ফলশ্রুতি কি আমরা দেখছি বাংলার বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা? দিলীপবাবু, আপনি কি মীনাক্ষীর প্রশ্ন শুনতে পাচ্ছেন? দিলীপবাবু, মীনাক্ষী জিজ্ঞাসা করছেন যে মুখ্যমন্ত্রী যেভাবে কখনো কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করতে বলছেন, কখনো বাড়ির মহিলাদের হাতা খুন্তি নিয়ে বেরোতে বলছেন, এগুলোকে কি হিংসায় প্ররোচনা বলে আপনারা মনে করছেন? নির্বাচন কমিশনের কাছে তো আপনারা এর মধ্যে অনেকবার অভিযোগও করেছেন। না, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয় আক্রান্ত। দিলীপ ঘোষের গাড়িতে তিনি দিলীপ ঘোষ আক্রান্ত হয়েছেন, আহত হয়েছেন, তার গায়ে চোট লেগেছে, বাঁ হাতে চোট লেগেছে আমাদেরকে জানাচ্ছিলেন। হামলা চলেছে সাংবাদিকদের উপরেও। দিলীপ ঘোষ নির্বাচনী প্রচারে গিয়েছিলেন কোচবিহারের শীতলকুচিতে। ফেরার সময় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে যারা ফিরছিলেন, সেই তৃণমূল কংগ্রেস কর্মীরা তার কনভয়ে হামলা চালায় বলে অভিযোগ করেছেন বিজেপি রাজ্য সভাপতি। এবং তারপরই এলাকা রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশ কার্যত নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা ছিল। একসময় বিজেপি রাজ্য সভাপতিকে আক্রান্ত দেখেও তারা কনভয় এবং অন্যান্য গাড়িগুলির সুরক্ষা ফেলে এলাকা ছেড়ে চলে যাচ্ছিল, এমনই অভিযোগ করলেন আমাদের কাছে। স্পষ্টভাবে জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে বক্তৃতা করেছেন, কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করে রাখার ডাক দিয়েছেন একদিকে গ্রামের মহিলাদের, এলাকার মহিলাদের, অন্যদিকে আরেক দল মহিলাকে বলেছেন হাতাখুন্তি দিয়ে বেরিয়ে পড়তে, কাউকে বলেছেন চুপচাপ গিয়ে ভোটটা করে আসতে। এই সব কিছুর পরিপ্রেক্ষিতে হিংসা ছড়াচ্ছে, হিংসায় প্ররোচনা দেওয়া হচ্ছে বলে বিজেপি রাজ্য সভাপতি মনে করছেন, এবং তারই ফল তাকে হাতে নাতে ভুগতে হয়েছে আজকে, এমনটাই বলছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই মুহূর্তে রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ দেখছেন শীতলকুচিতে আক্রান্ত বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ির ছবি। রীতিমতো বোমা বন্দুক নিয়ে তার কনভয়ে হামলা চালানো হয়, গাড়িতে থান ইট নিয়ে হামলা চালানো হয়, এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উইন্ডস্ক্রিনের কাঁচ কিভাবে ভেঙেছে গাড়ির। এবং এই অবস্থাতেই কোনো মতে তার নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর যে কয়েক যে জওয়ান, তাদের সাহায্যে এলাকা ছাড়েন দিলীপ ঘোষ।
এই মুহূর্তে তারা কোচবিহারের পথে রয়েছেন। কোচবিহারের শীতলকুচিতে গিয়ে পঞ্চায়েত সমিতির কাছাকাছি অঞ্চল থেকে কোচবিহার শীতলকুচিতে যেখানে তার প্রচার ছিল, রাজনৈতিক প্রচার ছিল, সেখানে আক্রান্ত হন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সেখান থেকে এই মুহূর্তে তিনি ফিরছেন কোচবিহারের দিকে। শীতলকুচিতে দলীয় সভা ছেড়ে ফেরার পথে হামলা, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপরে বোমা বন্দুক ইট নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। এই মুহূর্তে তার আক্রান্ত বিজেপি রাজ্য সভাপতির গাড়ির ছবি দেখতে পাচ্ছেন আপনারা, রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ, যেখান থেকে স্পষ্ট কিভাবে সরাসরি তার গাড়িতেও হামলা চালানো হয়েছে। আহত হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। আজই কোচবিহারে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘেরাও করার ডাক দেন তিনি। এছাড়াও বাড়ির মহিলাদের হাতা খুন্তি নিয়ে বেরিয়ে পড়ার নির্দেশ দেন। এই সবই হিংসায় প্ররোচনা বলে মনে করছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আমি এই মুহূর্তে সরাসরি আবারও চলে যাব আমার সঙ্গে আজ অনির্বাণের অগ্নিবাণে আমাদের আজকের ডিবেট শোয়ে যারা অতিথি রয়েছেন তাদের সঙ্গে আলোচনায় চলে যাব। এই মুহূর্তে ফুরফুরা শরীফ থেকে পীরজাদা তোহা সিদ্দিকী আমাদের সঙ্গে রয়েছেন। পীরজাদা সিদ্দিকী, আপনার কাছে জানতে চাইব, যে ঘটনা আমরা দেখালাম এই মুহূর্তে, আমরা অন্য প্রসঙ্গে ছিলাম, কিন্তু যে ঘটনা ঘটে গেল, যে ভয়ঙ্কর ঘটনা বলবো ঘটে গেল, একটি দলের, একটি সর্বভারতীয় দলের রাজ্য সভাপতি তার কনভয়ভাবে আক্রান্ত হয়েছে, তিনি আহত হয়েছেন, আমি আপনার প্রতিক্রিয়া চাইব। মানে আমি এই ধরনের ঘটনা কারোর জন্যই কামনা করি না। আমি চাই ধর্মগুরু হিসাবে প্রত্যেকটা মানুষ তারা ভোট দিক এবং প্রত্যেকটা রাজনীতির নেতারা তারা সুন্দরভাবে তাদের বক্তব্য। একেবারে আমি এই প্রসঙ্গে দেবাশিস বাবুর কাছে আসবো। দেবাশিস বাবু, আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার প্রতিক্রিয়া চাইব। না, এটা তো ভীষণ মানে দুঃখজনক এবং মানে বাংলা কোন জায়গায় পৌঁছেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। মানে আপনি একদম সঠিক কথাই বলছেন যে একজন মুখ্যমন্ত্রী উনি বলছেন যে কেন্দ্রীয় বাহিনীকে আটকে রাখো, কেন্দ্রীয় বাহিনীকে আটকে রেখে ভোট দিতে যাও। কেন্দ্রীয় বাহিনীকে আটকে রেখে ভোট দেওয়ার মানে কি? কেন্দ্রীয় বাহিনীকে আটকে রেখে ছাপ্পা ভোট দাও? উনি তো একদম আপনি কথা বলবেন, আপনি পরে কথা বলবেন, আপনি একটু ভদ্রতা করুন। গুন্ডামি করে না কেন আপনি? টিএমসি গুন্ডামি রাজুবাবু, একটা প্রশ্ন, আজকে এই ছবিটা দেখার পর আর কথা বলতে ইচ্ছা করছে মনে হচ্ছে না? কেন্দ্রীয় বাহিনী হাতে বোধহয় গোটা রাজ্যটা তুলে দেওয়া প্রয়োজন মনে হচ্ছে না? একবার মনে হচ্ছে না? এক মিনিট দেবাশিস দা শুনবো, এক মিনিট আমরা একদম বেরিয়ে চলো, বাইরে যাও, বেরিয়ে যাও, থানাতে ঢুকতেছে কি? বেরিয়ে যাও, থানাতে না, বেরিয়ে একদম বেরিয়ে। ব্যবস্থা নিয়েছে, সেখানেও তারা কোনো ব্যবস্থা ঠিকমতো করতে পারেনি। রীতিমতো লাইভ লিস্ট নিয়ে এখানে সভা করতে হচ্ছে। আমি এসেছিলাম হেলিকপ্টারে, নাহলে আগেই আক্রমণ হতো। এরার প্রস্তুতি চলছিল, যতক্ষণ না সব মানুষ চলে যান আমি অপেক্ষা করছিলাম। তার আগেই চারদিক থেকে আক্রমণ হয়, লাঠি সোঁটা বোম বন্দুক নিয়ে। বোম মারতে আমাদের চোখের সামনে আক্রমণ করা হয়। আমার বড় আশ্চর্য লাগলো, এটা কি করে সম্ভব? দিনের সন্ধ্যা হচ্ছে, প্রকাশ্য মাঠে জনসভা চলছিল, সেই মাঠে চারিদিক থেকে দুর্বৃত্তরা আক্রমণ করছে বোম বন্দুক নিয়ে। তারপরেও আমরা মুক্ত ইলেকশন কি করে আশা করবো? আমি সরাসরি রাজুবাবুর কাছে আসবো। রাজুবাবু, এই ছবিটা দেখার পর শুনুন, ওনাদের এক মিনিট আমি আসছি আরো কিছুটা বাকি আছে। লাইভ হয়েছে, এটা আমরা জাস্ট প্রায় মিনিট 20 আগে শীতলকুচিতে আমাদের যেখানে সভা ছিল, সভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জি সভা থেকে যারা ফিরছিল তারা ওখানে লোককে গালাগালি দিয়ে উত্তেজনা তৈরি করে ঝামেলা করার চেষ্টা করে। পুলিশের সামনে পুলিশ নিষ্ক্রিয় ছিল। আমরা আমাদের লোকদের ঘর পাঠাচ্ছিলাম, সেই সময় চারদিক থেকে একবার বোম নিয়ে, বন্দুক নিয়ে, লাঠি বাঁশ নিয়ে আক্রমণ শুরু করে এবং রীতিমতো আমার গাড়ির ভিতরে বোম পড়েছে। আমার সামনের গ্লাস বাঁদিকে একদম পুরো ভেঙে গেছে, আসলা ইট ঢুকে আমার গায়ে লেগেছে জোরে। একাধিক গাড়ি ভাঙা হয়েছে, কেউ ছাড়া হয়নি। এবং এই পরিস্থিতির মধ্যে আমরা ওখান থেকে ব্যাক করছি কোচবিহারের দিকে। ভয়ঙ্কর পরিস্থিতি। আপনি কোথায় চোট পেয়েছেন দিলীপ বাবু?
আমার বাঁ দিকের হাতে লেগেছে, পুরো গ্লাস ভেঙে ইট ঢুকে গেছে ভেতরে। আর সেই অবস্থায় আমরা ফিরছি, একাধিক গাড়িকে ভাঙা হয়েছে বড় বাঁশ দিয়ে। বম, রীতিমতো বম চার্জ করতে করতে অ্যাটাক করা হচ্ছিল। পুলিশ থাকা অবস্থায়, পুলিশের কোনো রোল ছিল না। পুলিশ ইচ্ছা করে আমাদেরকে বলছিল আপনারা একটু অপেক্ষা করুন, ঠিক করবো। পুলিশ আমাদের আটকেই রেখেছিল। সিকিউরিটিকে, ডাইরেক্টর সিকিউরিটিকে আমার সভা চলাকালীন যে উত্তেজনা দেখা দিয়েছিল, সেই সময় আমার পিএসও বারবার ফোন করা সত্ত্বেও কোনো রেসপন্স নেই, কোনো ব্যবস্থা করেনি। বরঞ্চ পুলিশ আমাদের বলছিল আপনারা অপেক্ষা করুন, ঠিক করবো। আর তারপরে আমাদের উপরে চারদিক থেকে আক্রমণ হয়। দিলীপ বাবু, এই মুহূর্তে আমাদের চ্যানেলে আপনার গাড়ির যে অবস্থা আমরা সেটা দেখতে পাচ্ছি, আমরা লাইভ ফেরার প্রস্তুতি চলছিল, সব মানুষ চলে যান, আমি অপেক্ষা করছিলাম। কিভাবে হামলা চালানো হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ইট মারার ফলে, এবং দিলীপ ঘোষ বিজেপি রাজ্য সভাপতি তিনি নিজেও আহত হয়েছেন। আমি কথা বলবো দিলীপ বাবুর সঙ্গে আরো এক। প্রকাশ্য মাঠে জনসভা চলছিল, সেই মাঠে চারদিক থেকে দুর্বৃত্তরা আক্রমণ করছে বম বন্দুক নিয়ে। তারপরেও আমরা মুক্ত ইলেকশন কি করে আশা করবো? এই অভিজ্ঞতা সত্যিই আমার রাজনৈতিক জীবনে একটা চরম অভিজ্ঞতা। সরকার ঘন্টা লাইভ চালিয়ে দেবো আমি একটা। স্টার্ট হয়েছে। আজকে যে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হলো আমাকে, জীবনে আমার এটা অভিনব। গত 5 বছর ধরে বিভিন্ন আক্রমণ হয়েছে, বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে পড়েছে। তো নির্বাচন কমিশনের আন্ডারে থাকাকালীন, নির্বাচন অনুমতি নিয়ে সভা চলাকালীন, তারপরে সভার মধ্যে আক্রমণ, সভার পরে বম বন্দুক নিয়ে আক্রমণ। আমার গাড়িতে কমপক্ষে 2টো বম লেগেছে। আমার পাশে এখানে সামনে জানলার কাঁচ ভেঙে গুঁড়ো হয়ে গেছে, পুরো আধলা ইট আমার হাতে এসে লেগেছে, এবং আমার পুরো গায়ে কাঁচ ভর্তি হয়ে গেছে। মাঠের মাঝখানে আমরা দাঁড়িয়েছিলাম গাড়ি নিয়ে, যেসব লোক চলে গেল তারপর আমরা যাবো। সেই সময় চারদিক থেকে লাঠি নিয়ে, পিস্তল নিয়ে, বোম নিয়ে আক্রমণ, হাতে টিএমসি ঝান্ডা নিয়ে আক্রমণ হয়েছে। এ তো একেবারে তালিবানদের মতো অবস্থা, মানুষের জীবনের কোনো সুরক্ষা নেই। এই দৃশ্য দেখার পরে আমি জানি না এখানকার ভোটাররা ভোট পাবে না। আর যদি না হয় তাহলে এই নির্বাচনের কোনো মানেই হয় না। আর আজ রাত থেকে যদি ইলেকশন কমিশন এর জন্য ব্যবস্থা না নেয়, তাহলে কুচবিহার জেলায় কোনো নির্বাচন সুষ্ঠুভাবে হবে না। সেই সীতাই আর শীতলকুচি তার যে পুরনো পরম্পরা সেটা এখনো বজায় রেখেছে। মানুষের মানে মতামতের পরেও, গণতান্ত্রিক মতের পরে পরিবর্তন হওয়ার পরেও এখানকার পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি না রাজ্য সরকারের তরফে। আর এখন সেন্ট্রাল নির্বাচন কমিশন যে ব্যবস্থা নিয়েছে সেখানেও তারা কোনো ব্যবস্থা ঠিকমতো করতে পারেনি। রীতিমতো লাইভ লিস্ট নিয়ে এখানে সভা করতে হচ্ছে। আমি এসেছিলাম হেলিকপ্টারে, নাহলে আগেই আক্রমণ হতো। ফেরার প্রস্তুতি চলছিল, যতক্ষণ না সব মানুষ চলে যান, আমি অপেক্ষা করছিলাম। তার আগেই চারদিক থেকে আক্রমণ হয়, লাঠি সোঁটা বম বন্দুক নিয়ে। বম মারতে মারতে আমাদের চোখের সামনে আক্রমণ করা হয়। আমার বড় আশ্চর্য লাগলো, এটা কি করে সম্ভব? দিনের সন্ধ্যা হচ্ছে, প্রকাশ্য মাঠে জনসভা চলছিল, সেই মাঠে চারদিক থেকে দুর্বৃত্তরা আক্রমণ করছে বম বন্দুক নিয়ে। তারপরেও আমরা মুক্ত ইলেকশন কি করে আশা করবো? এই অভিজ্ঞতা সত্যিই আমার রাজনৈতিক জীবনে একটা চরম অভিজ্ঞতা। এই মুহূর্তে বিজেপির সাংসদ অর্জুন সিং আমাদের সঙ্গে রয়েছেন। অর্জুন বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর যে হামলা, সেই তার পরিপ্রেক্ষিতে আপনাদের প্রতিক্রিয়া চাইছি অর্জুন বাবু। দেখুন, মমতা ব্যানার্জি মরিয়া হয়ে গেছেন, মমতা ব্যানার্জি পায়ের তলা মাটি সরে গেছে, তাই আজকে এই ধরনের ঘটনা সারা বাংলা হচ্ছে। আজকে তো আমাদের যিনি সভাপতি দিলীপ দা, তার গাড়িতে বোমাবাজি হচ্ছে, তার উপরে বোমাবাজি হচ্ছে, তাহলে সুরক্ষিত কে থাকবে? বিরোধীরা এখানে কেউ রাজনীতি কার্যক্রম করতে পারবে না। কালকে বিগত কাল যে দক্ষিণ চব্বিশ পরগনা ওনার দলের হালত হয়েছে, তাতে উনি মরিয়া হয়ে এইসব ঘটনাগুলো করাচ্ছেন, যাতে অন্য জায়গা উনি বুথ দখল করে ভয় দেখিয়ে ভোট নেওয়া যায়। অর্জুন বাবু, যে প্রশ্নটা দিলীপবাবু করেছেন এবং যেটা অত্যন্ত সংগত মনে হচ্ছে, তার গাড়ির ছবিটা দেখার পরে উইন্ডস্ক্রিন তো বটে, আমি একটু আগে যে স্পষ্ট ভিডিওটা দেখতে পেলাম, দিলীপবাবু ঠিক যেখানে বসে আছেন বাঁ দিকের যে সাইড উইন্ডো একেবারে চুরমার হয়ে গেছে। ইট না বোমা সত্যি সত্যি এখান থেকে বোঝা সম্ভব না, কিন্তু দিলীপবাবু বলছেন বোমা, বন্দুক, ইট, লাঠিসোঁটা সব কিছু নিয়ে আক্রমণ হয়েছে। আমার প্রশ্ন, শুধুমাত্র বুথ পাহারার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দিলে নির্বাচন করা সম্ভব বলে মনে হচ্ছে অর্জুন বাবু? না, অসম্ভব, এটা হতে পারে না। আর শুধু বুথ পাহারা দিলে ভোট হতে পারে না, নির্বাচন কমিশনকে আরো শক্ত হতে হবে।
যাতে এই অপরাধীদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করার অর্ডার দিতে হবে যারা এই ধরনের অপরাধ করছে। দেখুন, অপরাধীদের তো রেকর্ড আছে, সেই রেকর্ড ধরে ওদেরকে অ্যারেস্ট করলেই তো হবে। একেবারে প্রিভেন্টিভ অ্যারেস্ট বলছি উনার প্রিভেন্টিভ অ্যারেস্ট। আর দ্বিতীয় কথা বলছি, এই যে উনার গাড়ি তো আমার খুব সম্ভব ওটা বুলেট প্রুফ গাড়ি, কেন উনি জেট সিকিউরিটি সেই গাড়ি ইট দিয়ে তার কাঁচ ভাঙা যেতে পারে না, বম ছাড়া কেউ কাঁচ ভাঙা যেতে পারে না। তারপরে একেবারে বোমা নিয়েই আক্রমণ, যেটা দিলীপবাবু বলছেন বোমা বন্দুক নিয়ে আক্রমণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, এটা বম ছাড়া ভাঙতে পারে। অর্জুনবাবু, এর আগেও দিলীপবাবু অনেকবার আক্রমণের শিকার হয়েছেন, কিন্তু তিনি নিজেই বলছেন, আমাদেরকে প্রতিক্রিয়া দিলেন, আমার রাজনৈতিক জীবনে এমন আক্রমণ এর আগে কখনো দেখিনি। বাদিকে সাইড উইন্ডোটা যদি আপনি এই মুহূর্তে রিপাবলিক বাংলা খোলা থাকে আপনার সামনে, আপনি দেখতে পাবেন এই ছবিটা কিন্তু ভয়ঙ্কর। না না, ভয়ঙ্কর তো আছে, ওনার উপরে ওনাকে তো মারার প্ল্যান অনেক দিন ধরে আছে। এবার কালকে ভোটের পরে আমাদের সঙ্গে তখন এই মুহূর্তে বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন, এবারে নির্বাচনের প্রার্থী বাবুলদা। দিলীপদার এই ছবিটা দেখে কি মনে হচ্ছে বাবুলদা? দেখুন, প্রথমত অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এটা প্রথমবার নয় যখন দিলীপদাকে অ্যাটাক করা হলো, এবং পশ্চিমবঙ্গে অলমোস্ট সমস্ত বিজেপি নেতাকে কোনো না কোনো ভাবে হেনস্থা করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমি আশা করছি দিলীপদা সুস্থ আছেন এবং নির্বিঘ্নে আছেন, কোনো আঘাত ওনার লাগেনি। আমি এইমাত্র আপনাদের চ্যানেল থেকে খবর পেয়েছি, আমি আপনাদের থেকেই জানতে চাইবো কি এতে কি দিলীপদার কোনো রকমের আঘাত লেগেছে না গাড়ি ভাঙচুর হয়েছে? আঘাত লেগেছে, বাঁ হাতে আঘাত পেয়েছেন, শরীরে বাঁ দিকে অন্য জায়গাতেও আঘাত রয়েছে। বাবুলদা, আমার সঙ্গে প্রথম কথা হয় দিলীপদার এই আক্রমণের পর। দিলীপদা জানান তার রাজনৈতিক জীবনে এমন ভয়ঙ্কর হামলার শিকার তিনি এর আগে কখনো হননি। বোমা, বন্দুক, লাঠিসোঁটা সবকিছু নিয়ে হামলা চলেছে। অত্যন্ত নিন্দনীয় ঘটনা, এবং আমি খুব কি বলবো, খুব রিলিভ যে দিলীপদা সুস্থ আছেন এবং ওনার হাতে লেগেছে শুনছি। কিন্তু অন্তত আর যাই হোক, মমতা ব্যানার্জির মতো উনি একজন যিসকু বলে একদমই একজন স্ট্রং লিডার, এবং কোনোভাবেই উনি মমতা ব্যানার্জির মতো এরকম মিথ্যে পায়ে ব্যান্ডেজ বেঁধে অন্তত এই ড্রামাটা করবেন না, এটা আমি 100% শিওর। আর আজকে সারা দিনে মমতা ব্যানার্জি যে ধরনের ভাষা ব্যবহার করেছেন, অন্য কোনো নাগরিক হলে আমার মনে হয় বোধহয় গ্রেপ্তার করা হতো আমাদের দেশে যাই। যেভাবে উনি মবকে ইনফাইট করেছেন, প্রভোগ করেছেন যে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরতে হবে, থালা ইউটেন্সিল বটি নিয়ে তাদেরকে রুখে দিতে হবে, এইটা কোনো মুখ্যমন্ত্রী ভাষা বলতে পারেন, ওনাকে না শুনলে বোধহয় আমরা জানতে পারতাম না। এবং আমি ইলেকশন কমিশনের কাছে অনুরোধ করবো, অন্তত 10-15 দিন ধরে মমতা ব্যানার্জির এই যে কথাবার্তা সম্পূর্ণভাবে ব্যান করে দেওয়া হবে, এবং ওনার এই কথাবার্তার জন্যই কিন্তু আজকে এই ধরনের হিংসা নিচের দিকে আরো পার্কুলেট হচ্ছে। এমনিতেই তৃণমূল মানেই হচ্ছে এই ধরনের হিংসতা, সেটা আরো এইভাবে বেড়ে উঠছে যখন রাজ্য সভাপতিকে আক্রমণ করা হচ্ছে। আমি তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আশা করবো মমতা ব্যানার্জির ভাষণ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। এমনিতেই উনি ওনার এক্সপায়ারি ডেট হয়ে গেছে অ্যাজ এ চিফ মিনিস্টার, ওনার এখানে কথা বলার কোনো দরকার নেই মানুষকে ইনসাইট করার জন্য, যখন মানুষ ডেমোক্রেসিকে এনজয় করছে 80% উপরে ভোট দিয়ে। বাবুলদা, একটা প্রশ্ন, আপনি নিজেও নির্বাচনের প্রার্থী, যে কায়দায় হামলা, দিলীপদাও আমাকে বলছিলেন কথা বলতে বলতে যে কেন্দ্রীয় বাহিনীকে শুধু বুথ পাহারায় রেখে দিলে কোচবিহার, উনি কোচবিহারের অভিজ্ঞতা পরিপ্রেক্ষিতে বলছেন কোচবিহারে ভোট করা যাবে না। আপনি কি প্রার্থী হিসেবে মনে করেন শুধুমাত্র বুথ পাহারায় কেন্দ্রীয় বাহিনী রাখলে যথেষ্ট আজকের ঘটনার পর? দেখুন, পশ্চিমবঙ্গে যদি ডেমোক্রেসি এস্টাবলিশ করতে হয় তাহলে আমি একাধারে যেমন নির্বাচন কমিশনকে কংগ্রাচুলেট করব, ধন্যবাদ জানাবো, যেভাবে নিপুণতার সঙ্গে প্রথম 3টি ফেজের নির্বাচন হয়েছে। যদিও সব দিক থেকে তৃণমূল কংগ্রেস তাদের গুন্ডা দিয়ে সেটাকে তার এই গণতন্ত্র হত্যা যেরকম ওরা করে আসছে গন্ডগোল পাকানোর চেষ্টা করেছে, কিন্তু কোথাও সফল হয়নি সেভাবে। তার কারণ মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে, মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে ছিল। কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেস দিনে দিনে আরো হিংস্র হয়ে উঠছে, যত তারা বুঝতে পারছে যে মামাটি মানুষ, তাদের তথাকথিত মামাটি মানুষ তাদের থেকে অনেক দূরে সরে গেছে এবং চূড়ান্তভাবে একটা বিপর্যস্ত হতে চলেছেন তারা এই নির্বাচনে, তত তাদের গুন্ডারা বা হারমাত বাহিনী যারা, তারা এই যে ধ্বংসলীলায় বা মাঠ মেতে উঠছেন আরো বেশি করে। কাজেই আমি একটু আগে আপনাদের চ্যানেলে বোধহয় অর্জুন সিংকে আমি শুনলাম বলতে, অর্জুন তাকে, আমিও মনে করি যে পশ্চিমবঙ্গের দলদাস পুলিশ তাদেরকে দিয়ে কিন্তু সত্যি পুরো নির্বাচন হবে। এখন তার উপর একটা প্রশ্ন এসেই যাচ্ছে, সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনী করানো সম্ভব কিনা জানি না, আর সেটা হলে আমার মনে হয়
মানুষ আরো বেশি নির্বিঘ্নে, আরো বেশি আত্মবিশ্বাসের সঙ্গে তারা ভোট দিতে পারে। একেবারে বাবুদা, সাধারণ মানুষ এবং ভোটারদের প্রসঙ্গ এলো, সেই কারণে আমি আপনাকে আরেকটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করব। এই যে কনফিডেন্স বিল্ডিং মেজার আমরা বলি না, যেটা প্রশাসনিকভাবে বারবার ব্যবহার করা হয়, সেই জায়গাটা থেকে বিজেপির রাজ্য সভাপতি তিনি বলছেন জীবনে এমন আক্রমণের তিনি সম্মুখীন হননি, যে ক্যাটাগরির নিরাপত্তা তিনি পান, তারপরে এই ছবি যা সবাই দেখতে পাচ্ছেন সংবাদ মাধ্যমের দৌলতে। আমার প্রশ্ন বাবুল দা, সাধারণ মানুষের মনেও তো ভোটের দিন তিনি যে ভোটটা দিতে যাবেন এবং ভোট দিয়ে বাড়িতে নিরাপদে ফিরে আসতে পারবেন, এই বিশ্বাসটা জাগানো দরকার। না, বিশ্বাসটা প্রথম 3টি ফেজেই প্রমাণিত হয়ে গেছে। মানুষ তৃণমূলের সঙ্গে নেই। শুনুন, যে কিছু কতিপয় গুন্ডা যারা তৃণমূলের থেকে রোজগার করে, তৃণমূলের কাটমানি সিন্ডিকেট, তোলাবাজি, এই থেকে যাদের রোজগার চলে, যাদের সংসার চলে, তারা ছাড়া পশ্চিমবঙ্গের আম জনতা কিন্তু মমতা ব্যানার্জি বা তৃণমূলকে সম্পূর্ণভাবে রিজেক্ট করেছে। কাজেই তৃণমূলের গুন্ডা বাহিনী কোথাও না কোথাও গন্ডগোল পাকানোর নিশ্চয়ই চেষ্টা করবে, কিন্তু তাহলে মানুষ তাতে ভয় পেয়ে বাড়ি থেকে ভোট দিতে বেরোবে না, সেটা আগে হয়তো তৃণমূল বা বাম এটা করতে সাহস পেয়েছে বা করেছে, সফল হয়েছে। এবার কিন্তু যে পারছে না, সেটা কিন্তু প্রথম 3টে ফেজে কিন্তু আমরা দেখেছি, এবং সেটাই আমার মনে হয় মানুষের কাছে সবচেয়ে বড় কনফিডেন্স বিল্ডিং মেজার। বাবুল, আমি আরেকবার শেষ আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি এর আগে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে, আমার শেষ প্রশ্ন বাবুল আপনার কাছে, আপনি এর আগেও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে প্ররোচনা সৃষ্টি হচ্ছে, আপনারা তাহলে নির্বাচন কমিশনের কাছে নির্দিষ্টভাবে তার ভাষণ বন্ধের জন্য দাবি জানাবেন? নিশ্চয়ই দাবি জানাবেন, দল সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবে, কিন্তু আমি খুব দৃঢ়ভাবে মনে করি আজকে ওর চিঠিটা অল ইন্ডি পাবলিক হবে, ডেফিনেটলি মমতা ব্যানার্জির বিরুদ্ধে খুব কড়া ব্যবস্থা নেওয়া উচিত, ভাষা আমি কথা বলি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং আপনার প্রতিক্রিয়ার জন্য। বাবুল সুপ্রিয়, বিজেপি সাংসদ এবং এই নির্বাচনে টালিগঞ্জ কেন্দ্রে বিধানসভা নির্বাচনে প্রার্থী, আমাদের সঙ্গে ছিলেন। সরাসরি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের কনভয় হামলার ঘটনা আপনাদেরকে দেখালাম। আমরা এই মুহূর্তে সেই ঘটনারই প্রতি মুহূর্তের বিবরণে খুঁটিনাটিতে আমরা রয়েছি। রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ দেখছেন। হামলার পর রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের গাড়ির ছবি। কনভয়ে হামলা চালানো হয় বোমা, বন্দুক, ইট, লাঠি সোটা নিয়ে। চুরচুর হয়ে ভেঙে যায় দিলীপ ঘোষের ঠিক সামনের উইন্ডস্ক্রিনের কাচের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির, এবং তার বাঁদিকের যে কাঁচ সেটা একেবারে চুরচুর হয়ে ভেঙে যায়। জেড ক্যাটাগরির নিরাপত্তাপ্রাপ্ত দিলীপ ঘোষের গাড়ির এই হাল দেখার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এ রাজ্যে নিরাপদে নির্বাচন সম্ভব কিনা, এবং হলেও তাতে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? একটা বিরতির পর ফিরে আসছি রিপাবলিক বাংলায়, সঙ্গে থাকুন। আমি দিলীপবাবুকে অনেকদিন পর এত আতঙ্কিত হতে দেখলাম। আসলে প্রাণঘাতী হামলায় আতঙ্কিত হওয়াটাই খুব স্বাভাবিক, কারণ ওই রকম হামলা আমার জীবনে ঘটেছে, আমি জানি আতঙ্ক কাকে বলে। 13 জন পুলিশ অফিসারের সামনে মাথায় লোহার রড মারা হয়েছিল, দেশকে ভালোবাসার খেসারও দিতে হয়েছিল, জাতীয় সঙ্গীত চালু করতে গিয়েছিল, এটা পাপ ছিল। তো 13 জন পুলিশ অফিসার তার সামনে লোহার রড মারলো, তারাও কিন্তু কাঁপছিল তত্তর করে। জনকেও কিন্তু গ্রেফতার করা হয়নি। আজকে দিলীপ বাবুকে যদি এভাবে মারা হয়, এক্ষুনি যেভাবে মারার চেষ্টা হয়েছিল, যদি ওনার সাথে নিরাপত্তা রক্ষী না থাকতো মেরে দিতে হয়তো, তাহলে সাধারণ লোকের কি হবে? কি গণতন্ত্র খেলা হচ্ছে? এটা কি খেলা? আমার বক্তব্য খেলা হবে, এটা কি খেলা হচ্ছে? এই খেলা উচিত। বাবুলদা একদম ঠিক বলেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার অনেক দায়িত্বশীল ওনার পদ, ওনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে হবে। বাবুলদা ঠিক বলেছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে জেলে পাঠাতে হবে এবং ওনাকে প্ররোচনামূলক ভাষণ দেওয়ার জন্য ওনাকে হাজতবাস করাতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আজকে পশ্চিম বাংলার এই পরিস্থিতি। উনি 10 বছর এই রাজ্যকে আগুনে পুড়িয়েছেন, এবার শেষের দিকে উনি এই সব করছেন। যে কেন্দ্রীয় বাহিনী আটকে রাখা, কেন্দ্রীয় বাহিনী একটা বিরতির সময় আছে, আমি আসবো একটা বিরতির সময় আছে, বিরতির পর ফিরে আসবো রিপাবলিক বাংলায় আলোচনা, সঙ্গে থাকুন।
রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের কনভয় হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে পীরজাদা তহা সিদ্দিকী, আমি আপনার কাছে আরেকবার আসছি, শেষবারের মতো, আমার সময় প্রায় শেষ। আপনি বলছিলেন এমন ঘটনা নিন্দনীয় বটে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করছেন তা কি কোনোভাবে প্ররোচনা তৈরি করছে বলে মনে হয় না? সেটা কি নিন্দনীয় নয়? বলুন সত্য কথা শুনে। আমি আপনাকে সত্য কথাটা বলি। আজকে দিলীপ বাবু ওনাকে যে আঘাতটা হয়েছে খুব দুঃখজনক ঘটনা, কিন্তু উনি বাংলার মানুষের জন্য যে উত্তেজিত করেছেন সেটাকেও ওনাকে চিন্তা ভাবনা করতে হবে। উনি মানুষের জন্য যে ভাষা ইউজ করে এটাও ওনাকে দিলীপ বাবু কিভাবে উত্তেজিত করলেন আমি বুঝতে পারলাম না। দিলীপ বাবুর আগে রেকর্ড দেখুন। আমি রাজলক্ষ্মী কিছু বলতে চাই, রাজলক্ষ্মী একেবারে শেষ দিকে চলেছে। রাজলক্ষ্মী, এই ঘটনা ঘটেছে এটা দুঃখজনক ঘটনা। রাজলক্ষ্মী, কিন্তু এর আগে রাজলক্ষ্মী প্লিজ, সেই ভাষাগুলো আমি এত চেঁচামেচিতে কি করে কথা বলবো, কারণ আমি ডিস্টেন্সে বসে আছি। প্লিজ রাজলক্ষ্মী বলুন। দেখুন, এখানে দুটো বিষয় আছে। প্রথম কথা, পুলিশের নিষ্ক্রিয়তা আমরা তেলানীপাড়া থেকে শুরু করে দেগঙ্গা থেকে শুরু করে সর্বত্র পুলিশের নিষ্ক্রিয়তা দেখেছি, কারণ পুলিশ এখানে টেবিলের তলায় থাকে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে অবশ্যই প্ররোচিত করছেন। আর তৃতীয় সেটা হচ্ছে বারে বারে দেখা গেছে আমাদের বিজেপির প্রত্যেকটা কার্যকর্তা থেকে শুরু করে মাননীয় সভাপতি পর্যন্ত সবাইকে আক্রান্ত করা হচ্ছে। তার কারণ এখানে তৃণমূল সেই ধর্মটাই নিয়েছে, সেই জনামি ধর্মমপি ন চামে প্রবৃত্তি, জনামি অধর্মমপি ন চামে নিবৃত্তি, যেটা দুর্যোধন নিয়েছিল, যেটা দুর্যোধন নিয়ে বলেছিল যে এই অধর্ম। আমার সময় একেবারে শেষ। দুর্যোধনের কথা তুলছেন রাজলক্ষ্মী, সত্যি সত্যি এই মুহূর্তে এক কথায় বলতে গেলে কিন্তু বাংলার নির্বাচনী ময়দান কুরুক্ষেত্র রয়েছে। ওয়ার কনভেনশন অন্তত মানা হচ্ছে না, এটুকু স্পষ্ট। সেটা মানা হলে কোন একটি দলের রাজ্য সভাপতিকে তার কর্মসূচি সেরে ফেরার পথে এইভাবে আক্রান্ত হতে হয় না। নিশ্চিতভাবে নির্বাচন কমিশনের দিকে দৃষ্টি দেবেন। নির্বাচন অহিংস হবে, অবাধ হবে।